কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে আবার আমার চ্যানেলে স্বাগত জানাই। চলো আজকে দশম শ্রেণীর বৃত্ত সম্পর্কিত উপপাদ্য চ্যাপ্টারটা সম্বন্ধে আলোচনা করব। দেখো, বোর্ডের মধ্যে আমি এই পয়েন্টগুলো লিখে রেখেছি। অর্থাৎ এই চ্যাপ্টারটা করতে গেলে যে যে নামগুলো তোমাদের জানা দরকার এবং যে বিষয়গুলো সম্বন্ধে তোমার জানা দরকার, অর্থাৎ যেটাকে আমরা কনসেপ্ট বলি, সেটা সম্বন্ধে আলোচনা করছি। কেমন? তাহলে প্রথমেই দেখো, বৃত্ত। প্রথমেই যেমন দেওয়া আছে বৃত্ত। বৃত্ত মানে কি? এই যে গোল দাগটা বৃত্ত। তোমরা বৃত্ত অলরেডি এঁকেছো নিশ্চয়ই, কাটা কম্পাস দিয়ে এইভাবে এইভাবে এঁকেছে পুরোটা। যার একটা কেন্দ্র আছে, এই কেন্দ্র করে একটা কিছু দৈর্ঘ্য নিয়ে কাটা কম্পাস দিয়ে এরকম কিছু গোল করে আঁকো। তো এই যে গোল দাগটা, এটাকে বলা হচ্ছে বৃত্ত। কেমন? তো বৃত্তের কি হচ্ছে? বৃত্তের একটা কেন্দ্র আছে। কেন্দ্র মানে যেখান থেকে তুমি এইভাবে নিয়ে আঁকছো, ঠিক আছে, কাটা কম্পাস দিয়ে, সেইটা। তো এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে সেন্টার। সেন্টার বা কেন্দ্র। এই যে লাইনটা আমরা টেনেছি, গোল মতো লাইনটা, আমরা কি জানি? যে কোনো লাইন মানে অসংখ্য বিন্দু থাকে। তাহলে এর মধ্যে অসংখ্য বিন্দু আছে। এই বিন্দুগুলোর দূরত্ব সেন্টার বা কেন্দ্র থেকে কিন্তু একই হবে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে সেন্টার। সেন্টার থেকে এই যে বৃত্ত পর্যন্ত তুমি যদি একটা রেখা টানো যে কোনো একটা বিন্দুর সঙ্গে, সেটাকে বলা হচ্ছে কি? সেটাকে বলা হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধ বা এটাকে ইংরেজিতে বলা হয় রেডিয়াস। বোঝা গেছে? তাহলে তুমি বুঝতে পারছো যে যখন বললাম যে এই বৃত্তের অসংখ্য বিন্দু দিয়ে তৈরি, তাহলে সেন্টার থেকে যে কোনো বিন্দু তুমি টাচ করবে, তার দূরত্ব একই হবে। তাহলে বৃত্তের যে ব্যাসার্ধ, তুমি যেদিকেই আঁকো না কেন, ব্যাসার্ধ এখান থেকে এদিকে, 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 যেদিকে খুশি আঁকো, অসংখ্য ব্যাসার্ধ তুমি আঁকতে পারবে। সেই ব্যাসার্ধগুলো দূরত্ব এক হবে বা দৈর্ঘ্য এক হবে। কেমন? তো চলো পরবর্তী অংশে চলে আসে আমি। জ্যা। জ্যা মানে কি? জ্যাটাকে বলা হচ্ছে কর্ড। 3 নাম্বার। সেন্টার আছে। এই বৃত্তের মধ্যে, বৃত্ত বলতে এই দাগটাকে বলছি, কিন্তু দুটো যে কোনো বিন্দু নাও, এই দুটো বিন্দুর সংযোজক যে রেখাটা আছে, সেটাকেই বলা হচ্ছে কি? এইটাকেই বলা হচ্ছে জ্যা বা কর্ড। জ্যা বা কর্ড। বুঝে গেছে? ক্লিয়ার? তাহলে দেখো, তাহলে এটাও একটা জ্যা। আমি যদি এটা আঁকি, এই বিন্দুর সঙ্গে এই বিন্দু আঁকি, তাহলে এটাও একটা জ্যা। আবার এরকম একটা জ্যা আঁকছি, যেটা কিনা দেখলাম হঠাৎ করে যে এই যে দুটো বিন্দুর মধ্যে যখন যোগ করছি, এই দুটো বিন্দু, ধরো এখানে এ আছে, এটা বি, এটা সি, এটা ডি, আর সেন্টারটা হচ্ছে ও। দেখা গেল যখন এই জ্যাটা, এডি জ্যাটা আঁকলাম, তখন এই সেন্টার দিয়ে গেল এটা। ঠিক আছে? তাহলে এই এই যে জ্যাটা, যেটা সেন্টার দিয়ে যায়, তাহলে বৃত্তের উপর দুটি বিন্দুর সংযোজক রেখা যখন কেন্দ্র দিয়ে যায়, কেন্দ্র দিয়ে যায়, সেটা সব থেকে বড় জ্যা। ঠিক আছে? সেটা সব থেকে বড় জ্যা হবে, বড় জ্যা বা কর্ড। সেটা সব থেকে বড় হবে। আর এই সব থেকে বড়টাই হচ্ছে ব্যাস। কেমন? তুমি বুঝতে পারছো যে কেন্দ্র থেকে এই পয়েন্ট পর্যন্ত এটা কি বলা হচ্ছে? এটা বলা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এখান থেকে তো, ও থেকে তো এ পর্যন্ত এটাও একটা ব্যাসার্ধ। তার মানে ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। দুটো ব্যাসার্ধ নিয়ে একটা ব্যাস। ব্যাসার্ধর সঙ্গে সম্পর্ক কি? কেন্দ্র থেকে বৃত্তের উপর যে কোনো একটা বিন্দু পর্যন্ত দূরত্ব। আর দুটো বৃত্তের উপর দুটো বিন্দুর সংযোজক রেখায় যখন কেন্দ্র দিয়ে যায়, তখন সেটা ব্যাস বলে। আর এই ব্যাসটা হচ্ছে সব থেকে বড় জ্যা। এটা কিন্তু শূন্যস্থান পূরণে আসতে পারে। কেমন? এইবার দেখো আরেকটা জিনিস। এইরকম একটা বৃত্ত আছে, এটা কেন্দ্র।
ধরো এই একটা পয়েন্ট আর এই একটা পয়েন্ট, এটা এ, এটা বি। তাহলে তুমি একটা জিনিস আমি দাগ দিই, এটার মুছে দিই জায়গাটা, তো দেখতে সুবিধা হবে। মনে করো মোছা নেই, এটা পয়েন্ট। তাহলে বুঝতে পারছো বৃত্তটা দুটো অংশ ভাগ হয়ে গেল। এখানে এরকম দাগ এলো না। এই যে আমি এ আর বি বললাম, আমি যোগটা করলাম না, শুধু এখানে একটা মুছে দিলাম বোঝার সুবিধার জন্য। ধরো একটা রিং আছে, রিংটাকে আমি দুটো টুকরো করে দিলাম। তাহলে কি হবে, একটা ছোট টুকরো হলো, একটা বড় টুকরো হলো। দুটো টুকরো, যেটা বড় টুকরো আর একটা ছোট টুকরো, এগুলো কি বলা হয়? এগুলোকে বলা হচ্ছে বৃত্তচাপ। বৃত্তচাপ। কেমন? বৃত্তচাপকে কি বলা হয় আর্ক ইংরেজিতে। তাহলে যেহেতু এটা ছোট, এখান থেকে এই পর্যন্ত এটা ছোট, নীল রঙে মোটা করে দিলাম। এটা হচ্ছে কি বলবো আমরা, উপচাপ। উপচাপ মানে এটা হচ্ছে ছোট, ছোটটা হচ্ছে উপচাপ। কেমন? উপচাপ বা ইংরেজিতে বলা হয় মাইনর আর্ক। আর এই যে লাল রঙের যে অংশটা, যে বড়টা, এই যে দুটো পয়েন্ট থেকে যে বড়টা, এইটাকে বলা হচ্ছে অধিচাপ। অধিচাপ বা মেজর আর্ক। কেমন? তাহলে উপচাপ বোঝা গেল। দুটো পয়েন্ট এ আর বি পয়েন্টে আমি কেটে দিলাম রিংটাকে, গোলটাকে। যেটা ছোট হলো সেটা উপচাপ বা মাইনর আর্ক। বৃত্তের চাপটাকে আর্ক বলা হয়। কেমন? তোমরা যখন দেখবে এই যে দাগটার উপর যদি আমি লম্ব অঙ্কন করি, কিভাবে করি আমরা? বলি না, ধরো এ পয়েন্ট, বি পয়েন্ট, এ থেকে অর্ধেকের বেশি, এ বি এর অর্ধেক বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে একটা বৃত্ত চাপ অঙ্কন করলাম, বলি না? এই যে বৃত্ত চাপ, এটা শুধু এটাকেই বলা হচ্ছে, এই যে বৃত্ত চাপটা শুধু বৃত্তের যে দাগগুলো, অর্থাৎ এখানে যদি বলা হয় কি হয়, এখান থেকে এটা পর্যন্ত একটা বৃত্তচাপ, এখান থেকে এটা পর্যন্ত একটা বৃত্তচাপ, এটা একটা বৃত্তচাপ। তাহলে এই দুটো অংশ আমি করলাম, একটা হলো অধিচাপ। বোঝা গেছে? চলো, যদি ধরো এইরকম থাকে, এটা বৃত্ত, এবারে এটাকে এমন ভাবে ভাগ করলাম, ধরো এই যে ব্যাস যেমন করি আমরা, যে জ্যাটা সেন্টার দিয়ে যায়, এই অংশ যদি আমি কাটি, ঠিক এরকম জায়গাতে আমি কেটে দিলাম, এই বিটা, এখানে এ, এখানে বি। তাহলে এখন তুমি দেখো, অর্থাৎ রিংটাকে এমন ভাবে কাটলাম যেন সমান সমান দু টুকরো হয়। অর্থাৎ এখান থেকে এই ডিস্টেন্সটা, এই দৈর্ঘ্যটা, এবং এখান থেকে এই দৈর্ঘ্যটা একই হবে। তখন আমরা সেটাকে কি বলবো? সেটাকে বলবো আমরা অর্ধবৃত্ত। তখন এই পুরোটা হবে একটা অর্ধবৃত্ত। অর্ধবৃত্ত। ঠিক আছে? অর্ধবৃত্ত। এটাও একটা অর্ধবৃত্ত। তার মানে বৃত্তটাকে দুভাগে ভাগ। অর্ধ মানে কি? হাফ, অর্ধেক। অর্ধেক বৃত্তকে বলা হচ্ছে অর্ধবৃত্ত বা সেমি সার্কেল। ঠিক আছে? তাহলে সেমি সার্কেল বলতে কি বুঝবো? শুধুমাত্র এই দাগটা, কিন্তু এই দুটো সমান, নিচের অংশটা উপর অংশটা সমান। বোঝা গেছে? এই দাগটা, এই দৈর্ঘ্যটা। আর যখন পুরো বৃত্তের আমি দৈর্ঘ্যটা বলবো, যখন পুরো বৃত্তটার দৈর্ঘ্য বলবো, আমি কোনো কাটলাম না, পুরোটা, তখন সেটা কি বলছি আমরা? পরিধি। পরিধি। পরিধি কি বলা হয়? সারকামফারেন্স। সারকামফারেন্স ইংরেজিতে বলা হয়। পরিধি, তার মানে পরিধি কোনটা? পরিধি হচ্ছে এই পুরোটার যে দৈর্ঘ্য, সেটাকে পরিধি বলছে। যখন দুটোকে অর্ধেক অর্ধেক করে দিলাম, তখন সেটাকে অর্ধবৃত্ত বলছে। তার মানে পুরো বৃত্তটার যে দৈর্ঘ্য, সেটাকে বলা হচ্ছে পরিধি। অর্ধবৃত্তের দৈর্ঘ্যকে বলা হচ্ছে অর্ধবৃত্ত বা সেমি সার্কেল। আর ছোট বড় যদি হয়, এই চাপগুলো যদি ছোট বড় হয়, ধরো এটা আছে, যেমন এইটা ছোট, এটা বড়, তখন ছোটটাকে বলে উপচাপ, বড়টাকে বলবো অধিচাপ। উপচাপ মানে মাইনর আর্ক, ছোট। আর অধিচাপ মানে বড়টা, মেজর আর্ক। কেমন? আর যখন পুরোটা হচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে পরিধি। এ পর্যন্ত ক্লিয়ার আছে? ঠিক আছে, চলো। তাহলে আমার জ্যা হলো আমার আর্ক বা বৃত্তচাপ বা বৃত্তচাপ হলো আমার। ঠিক আছে? তাহলে এটা মুছে পরবর্তী অংশ দেখি। এইবারে দেখো, একটা বৃত্ত আঁকলাম, সেন্টার,
আমি তাহলে এটা কি করলাম, এ বি একটা জ্যা, তাহলে জ্যা কি করলো, জ্যা বৃত্তটিকে দুটো অংশ ভাগ করলো, দুটো অংশে ভাগ করে, ঠিক আছে। একটা জ্যা আছে, ধরো এটা ও আছে, তাহলে এখানে কি হচ্ছে, দুটো অংশে ভাগ যখন করলো, এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো বৃত্তাংশ, বৃত্তাংশ বা সেগমেন্ট। কেমন, বৃত্তাংশ বা সেগমেন্ট। তাহলে এ বি এখানে কি করলো, এ বি দেখো এইটাকে করলো একটা ভাগে, নীলটাকে, তা নীলটা তুমি দেখে বুঝতে পারছো বৃত্তটাকে যে দুভাগে ভাগ করেছে এটা ছোট ভাগ, তাহলে ছোট যে ভাগটা আছে সেটাকে কি কি বলা হচ্ছে, উপবৃত্তাংশ বা মাইনর সেগমেন্ট। এই অংশটা হচ্ছে মাইনর সেগমেন্ট। আর এই লাল অংশটা কি বলবো আমি, লাল অংশটাকে অর্থাৎ বড়টাকে কি বলবো, বড়টাকে বলবো অধিবৃত্তাংশ বা মেজর সেগমেন্ট। বুঝা গেছে। তাহলে যখন এইটাকে দিয়ে করলাম আমি, এই অংশটাকে কি বলা হচ্ছে, তুমি দেখে বুঝতে পারছো নীল অংশটা বৃত্তের একটা ছোট অংশ, কে ভাগ করলো, জ্যা। তাহলে জ্যা বা কর্ড বৃত্তটাকে অংশে দুটো অংশ মানে বৃত্তাংশ, বৃত্তের অংশ বৃত্তাংশে ভাগ করে। ছোট অংশটাকে বলা হয় উপবৃত্তাংশ বা মাইনর সেগমেন্ট, এবং বড় অংশটাকে বলা হয় অধিবৃত্তাংশ বা মেজর সেগমেন্ট। বোঝা গেছে। এরপরে যেটা আছে সেক্টর বা কলা, বৃত্ত কলা বা সেক্টর। সেক্টরটা কি জিনিস, তাহলে যখন আমি সেগমেন্টে ভাগ করলাম বা বৃত্তাংশ ভাগ করলাম, তখন আমার কাকে কাজে লাগলো, তখন কাজে লাগলো জ্যাটা দিয়ে, জ্যা দিয়ে করলাম আমি। কিন্তু যখন সেক্টর করব, তখন গোলটা দেখো, তখন আমার কিন্তু কেন্দ্রটা লাগছে আমার। যখন কলা করব তখন কি করব, তখন আমি আর্ক নেব, অর্থাৎ ধরো এ, এখানে বি আছে, এখানে এ বি, তাহলে এ বি আমাকে এখানে কি করলো, বৃত্তটাকে দুটো আর্ক করলো, অর্থাৎ চাপে ভাগ করলো। আমি এটাকে এখানে মুছে দিয়ে তোমাকে দুটো আলাদা দেখানোর জন্য করলাম, মোছার ব্যাপার নেই কিছু, অ্যাকচুয়ালি এটা একটা পয়েন্ট, বোঝার সুবিধার জন্য করলাম আমি। তাহলে দেখো একটা ছোট আর্ক একটা বড় আর্ক, কেমন, এটা হচ্ছে উপচাপ অধিচাপ, মাইনর আর্ক মেজর আর্ক ভাগ করলো। বৃত্তকলা বা সেক্টর বলছি এখন আমি, বৃত্তকলা বা সেক্টর। এখান থেকে তাহলে এখানে যদি আমি একটা দাগ টানি, এটা কি, এটা একটা ব্যাসার্ধ, এখান থেকে এটাও একটা করলাম, এটা কি, এটা হচ্ছে ব্যাসার্ধ, আর এইটা কি, এটা হচ্ছে আর্ক, এটা হচ্ছে আর্ক। তাহলে এ বি আর্ক, ও এ ব্যাসার্ধ, ও বি ব্যাসার্ধ, এই যে দুটো ব্যাসার্ধ এবং একটা আর্ক, এইটা দিয়ে যে অঞ্চলটা আমি করলাম, যে এরিয়াটা পেলাম, সেটাকে বলা হচ্ছে বৃত্তকলা বা সেক্টর। তাহলে বৃত্তকলা এবং সেক্টর করতে আমার কি লাগে, দুটি ব্যাসার্ধ লাগে প্লাস একটি আর্ক, আর্ক বা কি বলা হয় এটাকে জানো, বৃত্তচাপ লাগে, বৃত্তচাপ বা আর্ক, এই দুটো প্রয়োজন হয় যখন আমি কি করব, যখন আমি বৃত্তকলা পাবো, বৃত্তকলা, ঠিক আছে। যখন বৃত্তকলা আমি চাইবো তখন আমরা এই দুটো জিনিস চাই, দুটো ব্যাসার্ধ এবং একটি বৃত্তচাপ। এই অংশটা একটা ভাগ হলো আমার এ ও বি দিয়ে, তাহলে এখানে কি রইলো আমার, এ ও একটা ব্যাসার্ধ, ও বি একটা ব্যাসার্ধ, আর এ বি আর্ক, এটা দিয়ে আমার একটা অংশ হলো। এবং তুমি বুঝতে পারছো যে লাল রঙের যে আমি অঞ্চলটা চিহ্নিত করলাম এইভাবে, আরেকটা হচ্ছে আমার ধরো নীল দিয়ে করলাম, কেমন, এটা নীল দিয়ে। তুমি বুঝতে পারছো যে তাহলে আমার এই যে দুটো দাগ,
এবং এইটা নিয়ে যে ভাগটা করলাম তাতে আমার দুটো ভাগ হয়ে গেল। এইটা অংশ, এইটা একটা ভাগ লালটা, আর নীল পুরোটা একটা। এটা হচ্ছে তোমার ছোট, এই অংশটা বড়। তাহলে বৃত্তকলা করতে গেলে আমার কি চাই? দুটি ব্যাসার্ধ এবং একটি বৃত্তচাপ। যখন করলাম আমি, তাহলে এই দিয়ে আমার দুটো ভাগে ভাগ করে দেওয়া হলো। অর্থাৎ আমার কি দেখা হলো এখানে? যে বৃত্তকলা দুটো, একটা হচ্ছে ছোট, একটা ছোট, এটা ছোট, এটা ছোট, আর এটা হচ্ছে বড়। বড়, তাহলে একটা হলো ছোট বৃত্তকলা। বৃত্তকলা কেমন? ছোট বৃত্তটা, ছোটটাকে কি বলা হয়? মাইনার সেক্টর। আর যেটা বড় আছে, বড় বৃত্তকলা, সেটাকে বলা হচ্ছে মেজর, মেজর সেক্টর। আমি ইংরেজি নামগুলো দিচ্ছি এই কারণে, তোমাদের এগুলো কাজে লাগবে পরবর্তীতে। বোঝা গেল? তাহলে দেখো, যখন আমি জ্যা দিয়ে করলাম, তখন সেটা কি হলো? বৃত্তাংশ হলো। যদি ছোটটা, বৃত্তাংশ মানে দুটো বৃত্তের অংশ, ছোট অংশটাকে বলা হচ্ছে উপবৃত্তাংশ, বড় অংশটাকে বলা হচ্ছে অধিবৃত্তাংশ। কেমন? অধিবৃত্তাংশ মানে যেটা মেজর সেগমেন্ট বলা হচ্ছে। কিন্তু যখন আমি সেক্টরে ভাগ করছি বা আম, বৃত্তকলা করছি আমি, তখন আমার কি লাগছে? দুটো ব্যাসার্ধ লাগছে, আর একটা এই চাপ লাগছে। যে দিকটা ছোট সেটা ছোট বৃত্তকলা, যেটা বড় সেটা বড় বৃত্তকলা। এখান থেকে এই পুরোটা, এই পুরোটা, এই পুরোটা হচ্ছে বড় বৃত্তকলা। বোঝা গেছে? বড় বৃত্তকলা বলছে মেজর সেক্টর, ছোট বৃত্তকলাকে বলা হচ্ছে মাইনর সেক্টর। কেমন? তাহলে তোমাদের মোটামুটি দেখো, বৃত্ত বলা হলো, কেন্দ্র বলা হলো, ব্যাসার্ধ, ব্যাস, ব্যাস বলে যে জ্যা বলা হচ্ছে। সব থেকে বড় জ্যা কোনটা? ব্যাস। কেমন? বৃত্তচাপ, বৃত্তচাপ মানে বুঝতে পারলে শুধু এই দাগটা বৃত্তচাপ। কেমন? উপচাপ আর উপচাপ এবং অধিচাপ কোনটা? যখন দুটো ভাগে ভাগ করা হচ্ছে, শুধু ছোট, এই যে বৃত্তটা আছে, আমি ভেঙে দিলাম এখানে দুটো ভাগে, এই ছোট অংশটাকে বলা হচ্ছে উপচাপ, এবং শুধু দাগটা কিন্তু, উপচাপ যখন বলবো শুধু দাগটা, আর এই বড় যে দাগটা পড়লো সেটা হচ্ছে অধিচাপ বা মেজর। ঠিক আছে? কিন্তু ক্লিয়ার? আর যখন সেন্টার থেকে এগুলোকে ভাগ করে দিলাম আমি, তখন সেটা বৃত্তকলা হয়ে গেল। ছোটটাকে বলা হচ্ছে ছোট বৃত্তকলা বা মাইনর সেক্টর, এবং এই বড় অংশটাকে বলা হচ্ছে অধিবৃত্তকলা বা মেজর সেক্টর। কেমন? তাহলে এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? তোমরা ভিডিওটা দুদিন দেখবে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে আরো বেশি। কেমন? পরিধি কোনটা বলা হচ্ছে? বৃত্তের। তাহলে আরেকটা জিনিস হচ্ছে আমার, যখন, আচ্ছা অর্ধবৃত্ত বলেছিলাম, আর্ক, যখন এই কেন্দ্র আছে এখানে, যখন সমান দুটো, এই রিংটাকে যখন সমান দুভাগে ভাগ করা হলো, তখন সেটাকে বলা হচ্ছে অর্ধবৃত্ত। অর্ধবৃত্ত মানে শুধু দাগটা, কিন্তু এটা মাথায় রাখবে, শুধু দাগ। ঠিক আছে? অর্ধবৃত্ত মানে শুধু দাগটা, অর্ধবৃত্ত। আর যখন এই পুরোটা বলা হবে, পুরো দাগটা, তখন সেটাকে বলবো আমরা পরিধি বা সারকামফারেন্স। ক্লিয়ার? চলো, আর দুটো ছোট ছোট জিনিস বাকি আছে, সেটা বলে দিই একটুখানি। দেখো, একটা জিনিস আছে এক কেন্দ্রীয় বৃত্ত। এক কেন্দ্রীয় বৃত্ত, এক কেন্দ্রীয় বৃত্ত, এটাকে কি বলা হয়? কনসেন্ট্রিক, কনসেন্ট্রিক সার্কেল। অর্থাৎ কিছু না, ধরো এইটা কেন্দ্র, তুমি একবার 3 ইঞ্চির একটা ব্যাসার্ধ নিলে, এটা দিয়ে একটা গোল করলে। ঠিক আছে? তো এটাও একটা বৃত্ত হলো। তুমি যদি ব্যাসার্ধটাকে একটু বাড়িয়ে দাও, ধরো আগে আমি এতটা নিয়েছিলাম, এখন আমি এই পর্যন্ত নিলাম, তাহলে ওটাকে কেন্দ্র করে তুমি এটা করলে। আবার এখান থেকে আরেকটু বাড়িয়ে দাও, দিয়ে এরকম করলে। তাহলে দেখো, প্রত্যেকটা বৃত্তের কেন্দ্র কিন্তু একই। এখানে 3টে বৃত্ত পেলাম, একটা, দুটো, তিনটে, তুমি অনেক করতে পারো, অসংখ্য করতে পারো। তার মানে কি? তুমি একটাই বিন্দু থেকে, একই বিন্দু থেকে যখন আলাদা আলাদা ভাবে ব্যাসার্ধ নিচ্ছ, এখানে এইটুকু নিয়েছিলে, পরের ক্ষেত্রে এতটা নিয়েছো, পরের ক্ষেত্রে এতটা নিয়েছো, কিন্তু তুমি একই বিন্দু থেকে আঁকছো। প্রত্যেকটা বৃত্তের ক্ষেত্রে ব্যাসার্ধ গুলো আলাদা। তাহলে একই বিন্দু থেকে তুমি অসংখ্য বৃত্ত তুমি আঁকতে পারো। তখন সেই বৃত্তগুলোকে যদি এরকম ভাবে অসংখ্য বৃত্ত আঁকা থাকে একই বিন্দু থেকে, অর্থাৎ একই কেন্দ্র, একই কেন্দ্র থেকে যদি আঁকতে থাকো,
তখন সেটাকে আচ্ছা কেন্দ্র লিখে দিই, তোমার বুঝতে সুবিধা হবে। কেন্দ্র, একই কেন্দ্র থেকে যদি তুমি অনেকগুলো বৃত্ত আঁকো, তখন সেই বৃত্তগুলোকে বলা হবে এক কেন্দ্রীয় বৃত্ত, অর্থাৎ একই কেন্দ্র থেকে বৃত্ত তৈরি করেছো। ঠিক আছে? কিন্তু তুমি যদি আলাদা বিন্দু থেকে একই ব্যাসার্ধ নিয়ে যদি তুমি একটা বৃত্ত আঁকো, অনেকগুলো বৃত্ত আঁকছো তুমি, এই যে এতগুলো বৃত্ত তুমি আঁকছো, কেমন? দেখা গেল যে সব বৃত্তগুলোর ব্যাসার্ধ এক, ধরো এটাও দুই, এটাও দুই, এটাও দুই, তাহলে একই ব্যাসার্ধের যদি তুমি অনেকগুলো বৃত্ত আঁকো, সেই বৃত্তগুলোকে বলা হবে সর্বসম বৃত্ত। বুঝা গেছে? এরও 2 সেন্টিমিটার ব্যাসার্ধ, এরও 2 সেন্টিমিটার ব্যাসার্ধ, এরও 2 সেন্টিমিটার ব্যাসার্ধ, তাহলে তাহলে বৃত্তগুলো সর্বসম বৃত্ত হবে। সর্বসম, এটি ইংরেজি নাম হচ্ছে ইকুয়াল বা কনগ্রুয়েন্ট। কনগ্রুয়েন্ট সার্কেল বলা হচ্ছে এগুলোকে। বুঝা গেছে? তো মোটামুটি বৃত্ত সম্পর্কিত যে নামগুলো আছে, নামগুলো সম্বন্ধে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। ঠিক আছে, চলো এখন কিছু এক্সারসাইজ করাই। দেখো কোষে দেখি 3.1 এর 1 নম্বর কোশ্চেনটা কি বলেছে, যে এইটা একটা বৃত্ত আছে, তার কেন্দ্র হচ্ছে ও। তুমি দেখো, তাহলে এখানে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত, বৃত্ত পর্যন্ত যে যোগগুলো তুমি করেছো, সংযোজক রেখা, অর্থাৎ ও এ, ও পি, ও বি, ও কিউ, ও সি, এগুলো সমস্ত কিন্তু ব্যাসার্ধ। তোমাকে বলে দেওয়া আছে যে কোন ব্যাসার্ধ পি এ কিউ বৃত্তাংশে অবস্থিত। তো বৃত্তাংশ কোনটাকে বলা হচ্ছে? বৃত্তাংশ মানে হচ্ছে সেগমেন্ট। সেগমেন্ট মানে কি? তাকে কে ভাগ করছে? জ্যা ভাগ করছে সেগমেন্ট। ঠিক আছে, বা বৃত্তাংশ জ্যা ভাগ করছে। এটা কে দুটো ভাগে ভাগ করেছে, এই যে পি কিউ জ্যাটা। তাহলে পি এ কিউ বৃত্তাংশ কোনটা হবে? পি এ কিউ বৃত্তাংশ হচ্ছে এইটা, এই সেগমেন্টটা, এই উপরে নীল দিয়ে যেটা করলাম সেই সেগমেন্টটা। তাহলে এই সেগমেন্টের মধ্যে কোন কোন ব্যাসার্ধ গুলো আছে? দেখো, ও বি ব্যাসার্ধটা নেই, কারণ বৃত্তাংশের অংশ কোনটা? এর উপরের দিকটা, এর উপরের দিকটা, এর উপরের দিকটা। ঠিক আছে, নিচের দিকটা নয়। তার মানে এইটা হবে না। বুঝতে পারছো? ও বি ব্যাসার্ধটা এ পর্যন্ত আসতে পারছে না, কারণ এই যে বি পয়েন্টটা আছে, বি বিন্দুটা আছে এই সেগমেন্ট, অর্থাৎ এই নিচের সেগমেন্টটাতে আছে, পি এ কিউ সেগমেন্টের মধ্যে নেই। এটা পি এ কিউ বৃত্তাংশের বাইরে আছে। তাহলে আমি কোনটা কোনটা বলতে পারি? এও, ও সি, ও কিউ এবং ওপি, এই বৃত্তগুলো আছে। তাহলে অ্যান্সার কোনটা হবে আমার? উত্তর হবে ও এ, ও সি, ও কিউ এবং ও পি, এই ব্যাসার্ধগুলো আছে। ঠিক আছে, এই ব্যাসার্ধগুলো পি এ কিউ বৃত্তাংশে অবস্থিত। বুঝা গেছে? দেখে বুঝতে পারছো? কারণ আমার বৃত্তাংশ কোনটা হচ্ছে এই বৃত্তাংশের মধ্যে বলেছে আমাকে, তাহলে আমার এই যে ও বিটা বাইরে চলে আসছে, এটা হবে না। বাকিগুলো সব আছে, দেখে নাও, 4টে, তো সেটা তোমার উত্তর হবে। 2 এর দাগের অঙ্কগুলো দেখো, এটা হচ্ছে অ্যাকচুয়ালি শূন্যস্থান পূরণ। তোমাকে এর আগে যখন এগুলো ব্যাখ্যা করছিলাম, সেখান থেকেই এই কোশ্চেনগুলো দেওয়া আছে। কেমন? তা একটা বৃত্তে কত বিন্দু আছে? বৃত্ত কোনটা বলছি আমরা? এই দাগটাকে বৃত্ত বলছি। তাহলে যে কোনো দাগের মধ্যে অসংখ্য বিন্দু থাকে, তাই না? আমি বলেছি এটা, কারণ অসংখ্য বিন্দু দিয়ে একটা দাগ তৈরি হয় বা লাইন তৈরি হয়। তাহলে এটা কি হবে? একটা বৃত্তে কি হবে? এটা অ্যান্সারটা, এটা হবে অসংখ্য, কারণ যে কোনো দাগ অসংখ্য বিন্দু দিয়ে তৈরি। ঠিক আছে, অসংখ্য হলো। বৃত্তের বৃহত্তম জ্যা কোনটা? আমি আগেই বলেছি যে জ্যা কোনটাকে বলা হয়? জ্যা বলা হয় বৃত্তের মধ্যে দুটো বিন্দু নাও, যোগ করো, এই দাগটাকে বলা হচ্ছে জ্যা। তাহলে যে জ্যা তোমার সেন্টার দিয়ে যায়, সেটাকে কি বলে? সেটাই সব থেকে বড় জ্যা, এবং সেটাকে বলা হচ্ছে ব্যাস। কেমন? বৃত্তের সব থেকে বৃহত্তম জ্যা হচ্ছে তার ব্যাস, যেটা সেন্টার দেয়। জ্যাটা, জ্যা যখন বলছি তখন বুঝতে পারছো বৃত্তের মধ্যে দুটি বিন্দুর সংযোগযোগ রেখা, যখন এই রেখাটি কেন্দ্র দিয়ে বা সেন্টার দিয়ে যায়,
তখন সেটাই হয় সব থেকে বড় জে, এবং সেটাই হচ্ছে বৃত্তের ব্যাস। কেমন? যে বৃত্তাকার ক্ষেত্রটিকে কটি ভাগে ভাগ করে, আমি এটা মুছে দিলাম মনে করো। তাহলে দেখো, এই যে যে বৃত্তটাকে কটা অংশ, যে বৃত্তের ক্ষেত্রকে দুটি অংশে বিভক্ত করে, তাই না? সেটা কি অংশ? সেটাকে বলা হচ্ছে বৃত্তাংশ। বৃত্তের অংশ, বৃত্তাংশ, তা দুটি বৃত্তাংশে বিভক্ত করে। কেমন? ছোট অংশ, বড় অংশ, বুঝে গেছে? ছোট অংশকে কি বলা হয়? উপবৃত্তাংশ। আর বড়টাকে বলা হয় অধিবৃত্তাংশ। বৃত্তের সকল ব্যাস, বৃত্তের ব্যাসার্ধ কত আছে? বৃত্তের ব্যাসার্ধ অনেক আছে, অসংখ্য ব্যাসার্ধ আছে বৃত্তের। তেমনি বৃত্তের অসংখ্য ব্যাসও আছে, তুমি যত খুশি করতে পারো। শুধু যে জ্যাগুলো কেন্দ্রের মধ্যে দিয়ে যাবে, এইরকম তুমি অসংখ্য ব্যাস করতে পারো। বৃত্তের সকল ব্যাস কোন বিন্দুগামী? কেন্দ্রবিন্দুগামী। বৃত্তের সকল ব্যাস কেন্দ্রবিন্দুগামী। কারণ এই জ্যাগুলো যেগুলো কেন্দ্র দিয়ে যায় সেটাকে তো ব্যাস বলে। তাহলে যতই তুমি ব্যাস করো না কেন, যে কোনো যতগুলোই ব্যাস করবে, ধরো এটাও ব্যাস, এটাও ব্যাস, এটাও ব্যাস, এটাও ব্যাস, যত ব্যাস আঁকবে, ব্যাস আঁকতে গেলে তোমাকে জানো যে সেটা কেন্দ্র দিয়েই যাবে। কেমন? তা কেন্দ্রবিন্দুগামী। দুটি বৃত্তাংশ সমান হলে তাদের বৃত্তচাপ দুটির দৈর্ঘ্য কি হবে? দুটি বৃত্তাংশ যদি সমান হয়, সমান কখন হয়? সমান কখন হয়? ধরো এটা একটা বৃত্ত, বৃত্তাংশ সমান। তাহলে দেখো, যখন এটা থাকলো তখন ছোট বৃত্তাংশ বড় বৃত্তাংশ হয়ে গেল। কিন্তু যখন ব্যাস দিয়ে যাবে, যখন ব্যাস দিয়ে যাবে, তখন তোমার বৃত্তাংশ দুটো সমান হবে। বুঝা গেছে? তাহলে বৃত্তচাপ দুটির দৈর্ঘ্য সমান হবে। বৃত্তচাপ বলতে অ্যাকচুয়ালি এই অংশটা ধরো, ধরো এইটা বৃত্ত, তোমার এই অংশ, এই অংশ আমি মুছে দিলাম। ঠিক আছে? ব্যাসও কিন্তু, যখন তুমি ব্যাস আঁকবে, সেও কিন্তু পুরো পরিধিটাকে দুটো সমান বৃত্তচাপে বিভক্ত করবে। তো যখন আমি চাপের গল্প বলছি এখানটাতে, আমি এখানে কি বলা হচ্ছে? দুটি বৃত্তাকার বৃত্তাংশ সমান হলে, এটা একটা বৃত্তাংশ, এটা একটা বৃত্তাংশ। তার মানে তুমি বুঝতে পারছো, যদি এটা দুভাগে সমানভাবে ভাগ হয়, তাহলে এখান থেকে এই যে ডিস্টেন্সটা আছে, দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা এবং এই দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা একই হবে। ঠিক আছে? তাহলে দুটো বৃত্তাংশ সমান হলে তাদের বৃত্তচাপের দৈর্ঘ্য সমান হবে। অর্থাৎ এইটা এবং এইটা সমান হবে। কেমন? একটি বৃত্তাকার ক্ষেত্রে বৃত্তকলা হলো বৃত্তচাপ এবং দুটি ড্যাশের দ্বারা সীমাবদ্ধ অঞ্চল। বৃত্তকলা বলেছি আমি। বৃত্তকলা মানে কি? যখনই বৃত্তকলা করব, ধরো এইটা একটা বৃত্ত, বৃত্তকলা মানে কি? এটা কেন্দ্র, তাহলে এখানে একটা আর্ক, এখানে এটা আর্ক বা বৃত্তচাপ। তাহলে একটা চাপ এবং দুটো ব্যাসার্ধ। ঠিক আছে? একটা বৃত্তচাপ, এটাকে চাপ বলা হয়। যেমন এই ক্ষেত্রে এটা ছোট বৃত্তচাপ, এটা বড় বৃত্তচাপ। যাই হোক না কেন, এই যে দুটো ব্যাসার্ধ লাগে, তাহলে বুঝতে পারছো, এই দিকটা হচ্ছে বড় বৃত্তচাপ। কেমন? বৃত্তকলা বলবো তখন এটাকে, বড় বৃত্তকলা। এটা ছোট বৃত্তকলা। কিন্তু যখন আমি বৃত্তকলা করব, তখন আমার একটা বৃত্তচাপ লাগবে আর দুটো ব্যাসার্ধ লাগবে। ঠিক আছে? দুটি ব্যাসার্ধ। বৃত্তের বাইরের কোনো বিন্দু এবং কেন্দ্রের সংযোজক রেখাংশের দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্য অপেক্ষা ছোট না বড়? ধরো এইটা, এটা কেন্দ্র। তাহলে আমার যদি, এখানে কি বলা হচ্ছে? বৃত্তের বাইরের কোনো বিন্দু, একটা বাইরের বিন্দু দাও, তাহলে আমার ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ আমার এই পর্যন্ত হচ্ছে ব্যাসার্ধ, কিন্তু এটা দেখো বেশি দূরে আছে। ধরো আমি এখানে দিলাম, তাহলে অবশ্যই এটা এটা বড় হবে, কারণ এটা এখান এই পর্যন্ত টানতে হবে তোমাকে। তাহলে আমার এটা এটা ব্যাসার্ধ। আর কিন্তু যখন পুরোটা করলে, তখন বাইরের
যে বিন্দুটা আছে সেখান থেকে কেন্দ্রের যোগ, সংযোগ যে রেখাংশটা আছে, তাহলে এটা নিশ্চয়ই ব্যাসার্ধ থেকে বড় হবে, তাই না? বড় হবে। তাহলে তুমি যেগুলো শিখেছো এরকম কয়েকটা কোশ্চেন তোমার এখানে দেওয়া আছে বইটার মধ্যে, তুমি এরকম অনেক অসংখ্য কোশ্চেন তুমি পারবে এবং পাবে। এবং তোমার যদি এইগুলো সম্বন্ধে ঠিকঠাক ধারণা থাকে, তো যতই থাকুক, এখানে তোমার 7টা দেওয়া আছে, যদি আরো অনেক বেশি দেওয়া হয় সেগুলো তোমরা পারবে। তাই বলি, আগের অংশে যেটা দেখালাম, আমি যেগুলো বললাম, আলোচনা করলাম, সেই সম্বন্ধে ধারণাগুলোকে একদম পরিষ্কার রাখবে। আমি তোমাদের কোষে দেখো 3.1 এর 3 নম্বরের কোশ্চেনটা আমি করাবো না, কেমন? তোমরা এটা নিজে প্র্যাকটিস করবে। ওখানে তোমাদের কাঁটা কম্পাস এবং স্কেল দিয়ে তোমাদের বৃত্ত এঁকে তার কেন্দ্র, জ্যা, এই যে চাপ, যেগুলো সম্বন্ধে আলোচনা করলাম সেগুলো এঁকে দেখাতে বলেছে। তো তোমরা ওগুলো নিজেরা আঁকবে এবং প্রত্যেকটা অংশকে চিহ্নিত করবে, কেমন? তো চলো 4 কোশ্চেনে আসি। সত্য এবং মিথ্যা, অর্থাৎ যেটা ঠিক সেটা ঠিক বলবে, যেটা ভুল সেটা ভুল বলবে। দেখো, বৃত্ত একটা সমতলিক চিত্র। সমতলিক চিত্র কেমন? তুমি একটা ছবি এঁকেছো এই বোর্ডটার মধ্যে, তাই এইটা একটা সমতল, ঠিক আছে? তাহলে বৃত্ত একটা সমতলিক চিত্র। এটা সত্যি হবে না মিথ্যা হবে? এটা সত্য হবে। বৃত্ত সবসময় সমতলিক চিত্র, কেমন? বৃত্তাংশ একটা সমতলিক ক্ষেত্র। বৃত্তাংশ কোনটা বলা হচ্ছে? ধরো একটা জ্যা আঁকলে তুমি, জ্যা দুটো ভাগে ভাগ করে দিল বৃত্তকে, তাহলে বৃত্ত যদি সমতলিক হয় তাহলে বৃত্তের অংশটাও সমতলিকই হবে, এটাও সত্য হবে, কেমন? বৃত্তকলা একটা সমতলিক ক্ষেত্র। বৃত্তকলা কোনটাকে বলা হচ্ছে? অর্থাৎ ধরো এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা এ, এটা বি। বৃত্তকলা যখন বলা হচ্ছে তখন কি লাগে? একটা আর্ক লাগে বা চাপ লাগে, বৃত্তচাপ, আর দুটো ব্যাসার্ধ, এই দুটো ব্যাসার্ধ, এই অংশটা বলা হচ্ছে। আবার বলি, বৃত্ত যদি সমতলিক চিত্র বা সমতলিক ক্ষেত্র হয় তাহলে এই অংশটাও সমতল হচ্ছে, এর এই দিকটাও এটাও সমতলিক চিত্র হবে, এটাও সমতলিক চিত্র হবে বা সমতলিক ক্ষেত্র হবে। জ্যা একটা সরল রেখা। জ্যা কোনটাকে বলা হচ্ছে? এটা একটা বৃত্ত। জ্যা মানে বৃত্তের উপর দুটো বিন্দুর মধ্যে যে সংযোজক রেখা, এটা সরল রেখাই হবে, কেমন? কারণ এটা তো এরকম বাঁকা নয়। সরল রেখা মানে এটা এইভাবে যায়, সোজা যায়, ঠিক আছে? আর এগুলো হচ্ছে বাঁকা। তাহলে জ্যা একটা সরল রেখা, বুঝতে পারছো? এই বিন্দু থেকে এই বিন্দু সংযোজক রেখা, এটাকে জ্যা বলে। তাহলে জ্যা একটি সরলরেখাংশ, এটা হচ্ছে সত্য। চাপ একটি সরলরেখাংশ। চাপ কোনটা? এইটা একটা বৃত্ত, ভেঙে দাও এখান থেকে, তাহলে এইটা, এইটা একটা চাপ, এইটা একটা চাপ। এটা কি সরলরেখা? এটা বাঁকা তো। এটা কি এরকম? জ্যা সরলরেখা, ব্যাস সরলরেখা, ব্যাসার্ধ সরলরেখা, কিন্তু বৃত্তের যে চাপটা সেটা কিন্তু সরলরেখা নয়। তাহলে এটা হচ্ছে মিথ্যা। একটি বৃত্তে সসীম সংখ্যক একই দৈর্ঘ্যের জ্যা আছে। সসীম মানে নির্দিষ্ট, ঠিক আছে? সসীম মানে এখানে তুমি ধরে রাখতে পারো, মানে মনে করতে পারো যে নির্দিষ্ট। তো নির্দিষ্ট কি হয়? তুমি একই দৈর্ঘ্যের জ্যা তুমি অসংখ্য আঁকতে পারো। তুমি এখান থেকে এখানে আঁকতে পারো, তুমি এখান থেকে এখানে আঁকতে পারো, এইভাবে দেখবে তুমি অসংখ্য জ্যা আঁকা যাবে। ধরো এখানে অসংখ্য কেন বললাম, মনে করো তুমি এখান থেকে একটা এখানে আঁকলে, তুমি সেম দৈর্ঘ্য এখান থেকে তো এইভাবে কাটা যেতে পারে, সেম দৈর্ঘ্য এখান থেকে তো এখানে কাটা যেতে পারে। তাহলে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটাই, সরি কোনটা দেখছিলাম, একটি বৃত্তের সসীম সংখ্যক মানে নির্দিষ্ট একই দৈর্ঘ্যের যে আছে, এটা হচ্ছে মিথ্যা। এটা হচ্ছে মিথ্যা, কেমন? এটা যদি অনির্দিষ্ট বলতো বা অসীম সংখ্যক, সসীম মান হচ্ছে নির্দিষ্ট, সেই জন্য এটাকে নির্দিষ্ট বোঝানোর জন্য লিখে রাখলাম। অর্থাৎ এটা তো নির্দিষ্ট সংখ্যক যে একই দৈর্ঘ্যের পাবে না, তুমি অসংখ্য পাবে, ঠিক আছে? তাহলে এর মিথ্যা হলো। একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্ত অঙ্কন করা সম্ভব। তোমাকে এক কেন্দ্রের বৃত্ত করেছি না, যে এখান থেকে নিয়ে এই ব্যাসার্ধের একটা করলে ব্যাসার্ধের একটা বাড়িয়ে দাও, ব্যাসার্ধকে আরো বাড়িয়ে দাও, তাহলে দেখো একই বিন্দু থেকে
এই ব্যাসার্ধের একটা বৃত্ত করলে ছোটটা, এতটা ব্যাসার্ধ নিয়ে এইটা করলে, এতটা ব্যাসার্ধ নিয়ে এইটা করলে, এমনি তুমি অসংখ্য বৃত্ত তুমি করতে পারো। তাহলে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটাই বৃত্ত অঙ্কন করা সম্ভব, অনেক বৃত্ত অঙ্কন করা সম্ভব। তাই এটা হবে মিথ্যা। মিথ্যা। কেমন? দুটি সর্বসম বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। দুটি সর্বসম বৃত্ত কোনটাকে বলা হয়েছিল? ইকুয়াল। অর্থাৎ তুমি আলাদা পয়েন্ট থেকে, আলাদা আলাদা বিন্দুতে তুমি সেম ব্যাসার্ধের তুমি বৃত্ত অঙ্কন করছো। কেমন? তাহলে দুটি সর্বসম বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সবসময় সমান হবে। সর্বসম তখনই বলবো যে বৃত্তগুলোর ব্যাসার্ধ সবসময় একই হবে। ঠিক আছে? তাহলে এটা হবে সত্য, সর্বসম বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান হবে। আজকে এই পর্যন্তই। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এই যে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, এই চ্যাপ্টারের বিভিন্ন ধরনের যে নাম বা টার্মস গুলো আছে সেগুলো সম্বন্ধে ডিটেলস আলোচনা করেছি। কেমন? আশা করি তোমরা ভিডিওটা ভালো মতো করে দেখবে এবং আবার বলি কোনো রকম স্কিপ করবে না। এছাড়াও আমি কোষে দেখো 3.1 এর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সম্বন্ধে আলোচনা করেছি। তোমরা এগুলো প্র্যাকটিস করবে এবং একটা অঙ্ক তোমাদের আমি করে দিয়ে নিই, তিনেরটা, যেটাতে অঙ্কন আছে। তোমরা কাটা কম্পাস এবং স্কেল দিয়ে বৃত্ত অঙ্কন করে এই যে জিনিসগুলো দেখালাম, বৃত্তচাপ, জ্যা, কেন্দ্র কোণটা, ব্যাসার্ধ, বৃত্তাংশ, এইগুলোকে ভালো করে চিনে নেবে এবং আঁকাটা প্র্যাকটিস করবে। কেমন? চলো, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে, কিন্তু তার আগে অবশ্যই নিজেরা এটাকে সাবস্ক্রাইব করবে। কেমন? কোনো রকম অসুবিধা থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই লিখবে, আমি তোমাদেরকে নিশ্চয়ই উত্তর দেবো। আর আরেকটা জিনিস, ধরো ছোটখাটো কোনো যদি মিস্টেক থাকে যেগুলো তোমরা সহজেই বুঝতে পারছো, যদি সেটা বেশি ভুল থাকে অবশ্যই আমি ভিডিওটাকে ডিলিট করবো। আর তোমরা জানো যে একটা ভিডিও করতে অনেক টাইম লাগে, এডিট করে পোস্ট করতে অনেক টাইম লাগে। সেই জন্য যেসব ছোটখাটো মিস্টেক থাকবে, হয়ে যেতে পারে, ফ্লোতে হয়তো হয়ে যেতে পারে, সেই জন্য যদি আমি দেখি যে তোমরা এগুলো সহজেই বুঝতে পারবে, সেগুলো ডিলিট করবো না আমি। কেমন? আশা করি তোমরা সবটা বুঝতে পারবে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। ততক্ষণ বাই।